বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরত্ব উচ্চতা অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়েছি দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ দূরত্ব উচ্চতা অধ্যায়ের অনুশীলনীর সবগুলো ম্যাথ করব ইনশাআল্লাহ। অনুশীলনীর সবগুলো প্রশ্ন এবং সিরিজ সহ শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু এই দূরত্ব উচ্চতার এই ভিডিওটা দেখার আগে তোমরা আগে আমার আগের যে ভিডিওটা করছিলাম দূরত্ব উচ্চতার বেসিকের উপরে, ওই ভিডিওটা আগে দেখে আসতে হবে। তাছাড়া এই ভিডিওটা কিছু বুঝতে পারবে না। যদি ওই ভিডিওটা ভালো করে দেখে আসো তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারবা এবং এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন সমাধান হয়ে যাবে। বিশেষ করে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আগের ভিডিওটা দেখে আসো, তাহলে এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে আমরা আজকে করব দূরত্ব উচ্চতা অধ্যায়ের অনুশীলনী। দূরত্ব উচ্চতা অধ্যায়ের অনুশীলনী। তাহলে দূরত্ব উচ্চতা, দূরত্ব ও উচ্চতা। তাহলে দূরত্ব হচ্ছে কি ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে কি ডিস্টেন্স, আর হচ্ছে উচ্চতা হচ্ছে তোমাদের হচ্ছে এলিভেশন, এলিভেশন। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স আর উচ্চতা হচ্ছে কি এলিভেশন। এই দূরত্ব উচ্চতা অধ্যায়ের অনুশীলনী করতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু বেসিক তথ্য জানতে হবে, আরো কিছু বেসিক তথ্য জানতে হবে। সেগুলো হচ্ছে আমাদের দুই তিনটা শব্দ জানতে হবে। একটি শব্দ হচ্ছে ভূরেখা, একটি হচ্ছে উলম্ব রেখা, এবং অপরটি হচ্ছে উলম্ব তল, উলম্ব তল। এই তিনটা শব্দ আমাদের ভালো করে জানতে হবে। একটি হচ্ছে ভূরেখা, এটি হচ্ছে উলম্ব রেখা, আর একটি হচ্ছে উলম্ব তল। ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা, শয়ন রেখা। উলম্ব রেখা হচ্ছে লম্ব রেখা, লম্ব রেখা। তাহলে ভূরেখা কি, শয়ন রেখা কি, উলম্ব রেখা কি, লম্ব রেখা কি? সাথে আরো দুটো শব্দ শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ এবং অপরটি হচ্ছে অবনতি কোণ। এই কটি শব্দ আমাদের ক্লিয়ার তথ্য জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের অনুশীলনীগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা শিখে নেই যে ভূরেখা কি বা শয়ন রেখা কি, আর উলম্ব রেখা কি, লম্ব রেখা কি, উলম্ব তল, উন্নতিকোণ এবং অবনতিকোণ। ভূরেখা হচ্ছে ভূতলে যে কোনো সরলরেখাকেই ভূরেখা বলে। ভূরেখার সংজ্ঞাটা হচ্ছে কি, ভূতলে মানে ভূমিতলে যে কোনো রেখাকে, যে কোনো সরলরেখাকে কি বলা হবে? ভূরেখা বা শয়ন রেখা। ভূতলে, এটা একটা মনে করো ভূতল, এই ভূতলে যে কোনো একটা যদি আমরা সরলরেখা এঁকে দেই তাহলে এই রেখাটিকে বলা হবে কি? ভূরেখা বা শয়ন রেখা। উলম্ব রেখা কাকে বলে? উলম্ব রেখা হচ্ছে এই ভূতলে, এই ভূতলে যে কোনো লম্ব রেখাকেই উলম্ব রেখা বলে। ভূতলে যে কোনো লম্ব রেখাকেই উলম্ব রেখা বা লম্ব রেখা বলা হয়। তাহলে আমরা দেখলাম দুটি রেখা, একটা হচ্ছে ভূরেখা, একটা হচ্ছে কি উলম্ব রেখা বা হচ্ছে কি লম্ব রেখা। আর উলম্ব তল কাকে বলে? এই ভূরেখা, এই ভূরেখা আর হচ্ছে কি উলম্ব রেখার সমন্বয়ে যে তলটা নির্দেশ করে সেটাকে বলা হয় উলম্ব তল। কি বললাম আবার শোনো, এই যে ভূরেখা, এটা বলা হয় কি, আমরা ধরতে পারি যে এবিটা হচ্ছে কি ভূরেখা, আর আমরা ধরতে পারি সিডিটা হচ্ছে কি উলম্ব রেখা। এই ভূরেখা আর উলম্ব রেখার সমন্বয়ে যে তলটা নির্দেশ করবে সেটাকে বলা হবে কি উলম্ব তল। এক্সাম্পল স্বরূপ বলতে পারি আমরা আরেকটি বিষয়, যে মনে করি এবি হচ্ছে একটি কি ভূরেখা, এই বি বিন্দুতে একটি লম্ব আঁকলাম বিসি, তাহলে বিসি, তাহলে এই এবি রেখা, এবি ভূরেখা, এবি ভূরেখা এবং বিসি লম্ব রেখা, লম্ব রেখার সমন্বয়ে যে তলটা নির্দেশ করতেছে এই তলটাকে বলা হবে উলম্ব তল, উল্লম্ব তল, উল্লম্ব তল। একটু ক্লিয়ার হলো বিষয়টা মনে হয়, যে ভূরেখা এবং শয়নরেখা কি? ভূরেখা হচ্ছে ভূতলে যে কোনো রেখাকেই, ভূতলে যে কোনো সরলরেখাকেই ভূরেখা বা শয়নরেখা বলে। উলম্ব রেখা কাকে বলে? উলম্ব রেখা হচ্ছে ভূতলে যে কোনো লম্ব রেখাকেই উলম্ব রেখা বা হচ্ছে লম্ব রেখা বলা হয়। আর এই ভূরেখা আর লম্ব রেখার সমন্বয়ে যে তলটাকে নির্দেশ করবে সেটাকে বলা হয় উলম্ব তল, সেটাকে বলা হয় কি উলম্ব তল। তাহলে এখন আমরা শিখবো উন্নতি কোণ আর হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ হচ্ছে এই ভূরেখার, একটু খুব মনোযোগের সাথে দেখবা, যে এই ভূরেখার উপরস্থ যে কোনো বিন্দু, ভূরেখার উপরস্থ যে কোনো বিন্দু এই ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলা হবে উন্নতি কোণ।
সেটাকে বলা হবে কি উন্নতি কোণ। একটু ক্লিয়ার কথা আরেকবার শোনো, যে ভূরেখার উপরস্থ যে কোনো বিন্দু, ভূরেখার উপরস্থ যে কোনো বিন্দু, এই ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় কি উন্নতি কোণ। তাহলে যদি আমরা অবনতি কোণ বলি, অবনতি কোণটা এটা কেমন, এই ভূরেখার নিচের যে কোনো বিন্দু, ভূরেখার নিচের যে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে এই উন্নতি কোণ আর অবনতি কোণ আমরা ক্লিয়ার বুঝলাম। কিন্তু এটা আরো যদি তুমি সুন্দরভাবে বুঝতে চাও, খুব দ্রুত মনে রাখার জন্য, ভূমির সাথে ভূমির উপরে, ভূমির সাথে ভূমির উপরে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূমির সাথে ভূমির নিচে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। ভূমির সাথে ভূমির উপরে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূমির সাথে ভূমির নিচে যে কোণটা উৎপন্ন করে সেটা বলা হয় অবনতি কোণ। তাহলে এই হলো আমাদের কি উন্নতি কোণ আর হচ্ছে কি অবনতি কোণ। অবনতি কোণ মনে হয় বুঝতে পারছো, যে ভূরেখা, শয়নরেখা, উলম্ব রেখা বা লম্ব রেখা, উলম্ব তল, উন্নতি কোণ হচ্ছে অবনতি কোণ। তারপরে দেখো আমরা এই পাঁচটা জিনিস যদি বুঝে থাকো তাহলে তোমরা এই পরবর্তী অঙ্গগুলো বুঝতে পারবা। তারপর দেখো আর একটু জায়গা শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা মনে করে রেখা নিলাম, এটা একটা রেখা, এই রেখাটার উলম্ব রেখা, এটা হচ্ছে একটা উলম্ব রেখা। এই উলম্ব রেখাটার এই উপরের প্রান্ত বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু, উপরের প্রান্ত বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু, অথবা বলা হবে শীর্ষ দেশ, অথবা বলা হবে শীর্ষ দেশ, অথবা বলা হবে চূড়া, অথবা বলা হবে কি চূড়া। আর এর নিচের বিন্দুটাকে বলা হবে পাদবিন্দু, পাদবিন্দু বা হচ্ছে পাদদেশ, পাদদেশ, অথবা বলবো আমরা কি ভূতলস্থ বিন্দু, ভূতলস্থ বিন্দু। তাহলে এই বিন্দু, এই শব্দ কটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কেননা আমরা যখন সৃজনশীল বা অনুশীলনী অঙ্কগুলো করতে যাব এই শব্দগুলো চলে আসবে। তাহলে এই শব্দগুলো আমরা খুব সুন্দর করে মনে রাখবো। আর পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের তাহলে অনুশীলনীর প্রশ্নগুলো আমরা করতে পারি। তোমরা একটু কাইন্ডলি তোমাদের সামনে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইটা সামনে নাও, আর আমি ম্যাথগুলো একটার পর একটা করে দিচ্ছি তোমাদের। তাহলে হচ্ছে এখন আমরা অনুশীলনী ম্যাথগুলো করব। তো অনুশীলনীর 1 থেকে 9 পর্যন্ত আমাদের এমসিকিউ আছে, 10 নম্বর থেকে আমাদের অঙ্ক বা সমস্যা আছে। তার 10 নম্বর থেকে আমরা শুরু করলাম। 10 নম্বর প্রশ্নটা প্রথমেই বলে দিছে এরকম, যে একটি মিনার, বলছে একটি মিনার। তাহলে মনে করলাম আমরা এবি একটি মিনার। আমরা কিন্তু একটু আগে শিখে আসলাম যে এই বিন্দুটা কি শীর্ষবিন্দু, শীর্ষদেশ বা চূড়া, আর বি বিন্দুটা কি পাদবিন্দু, পাদদেশ বা ভূতলস্থ বিন্দু। এখানে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, মনে করি তাহলে কি এবি একটি কি মিনার, সেই মিনারের পাদদেশ থেকে একটি স্থানে, পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, সেটা আমরা বি থেকে এদিকেও যেতে পারি, বি থেকে আমরা এদিকেও যেতে পারি। ধর এদিক থেকে গেলাম আমরা মিনারের পাদদেশ থেকে, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, কিছু দূরে একটি স্থানে, সেই স্থানটা ধরলাম আমরা কি সি। মনে করি এবি একটি মিনার, সেই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, কিছু দূরে গেলাম, একটি স্থান পেলাম, সেই স্থানের নাম দিলাম কি আমরা সি। সেই বিন্দুতে মানে এখানে, সেই বিন্দুতে মানে বলতে কি হচ্ছে এখানে, এই সি বিন্দুতে, সি বিন্দুতে বলা হচ্ছে শীর্ষের উন্নতি কোণ। কার উন্নতি কোণ? শীর্ষের উন্নতি কোণ। তাহলে এই বিন্দুর উন্নতি কোণ কোথায়, কোথায় উন্নতি কোণ? এই সি বিন্দুতে উন্নতি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এবার একটু বোঝো বিষয়টা, এখানে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মনে করি এবি একটি মিনার, সেই মিনারের পাদদেশ বি, বি থেকে কিছু দূরে একটি স্থান সি বিন্দুতে, এই মিনারটার শীর্ষের উন্নতি কোণ, মিনারটার শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। মিনারটার উন্নতি কোণ কিন্তু সেটা কোথায়? এই সি বিন্দুতে। তারপর বলা আছে কি মিনারটির উচ্চতা দিয়েছে 26 মিটার, মিনারটার উচ্চতা কত? এটা 26 মিটার দেওয়া আছে। তারপর এখানে বলছে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, মিনার হচ্ছে বি, স্থান হচ্ছে কত এখানে সি, মিনার থেকে ওই স্থানের দূরত্ব, তার মানে আমাদের এখানে বার করতে বলছে বিসি সমান হট, বিসি সমান হট। তাহলে এখানে একটু খেয়াল করবা যে আমরা কিন্তু প্রথম ক্লাসে যে বেসিক ক্লাসটা ছিল, সেই বেসিক ক্লাসে সমকোণী ত্রিভুজের যদি একটি বাহু দেওয়া থাকে আর বাহুটা যদি বের করতে বলে কিভাবে বের করতে হয় সেগুলো শিখে ফেলছি। তাহলে ওই ভিডিওটা যদি তুমি ভালো করে পড়ে থাকো বা দেখে থাকো তাহলে ইনশাআল্লাহ এটা পারার কথা। তাহলে এখানে দেখো আমরা এই সূক্ষ্মকোণী বৃহৎ বাহু কি এটা হচ্ছে লম্ব, আর এই সমকোণী বৃহৎ বাহু এটা কি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। তার মানে এখানে কি দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে, বার করতে বলছে কি ভূমি। তা লম্বের মান দেওয়া থাকলে ভূমি বার করতে বললে আমরা জানি কোন ত্রিকোণমিতিক অনুপাত,
ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে ট্যান থিটা, টেরা লম্ব, টেরা লম্বাভূত। তাহলে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে কি লিখবো, এখানে বাংলাটা লিখে ফেলবা, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে লিখে তারপর লিখবা যে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এখানে কি লিখবা, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে কোন ত্রিভুজে, এবিসি ত্রিভুজে লিখে ফেলবা, এবিসি ত্রিভুজে। এখানে লিখবে কি, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে এবিসি ত্রিভুজে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে তারপর হবে কি, ট্যান থিটার মান কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। লম্ব কোথায়, লম্ব হচ্ছে এখানে এবি, ভূমি কত এখানে কি বিসি, ভূমি কি বিসি। তো ট্যান 30 ডিগ্রি মান আমরা মুখস্থ জানি কত ডিগ্রি, 1/√3। তাহলে এখানে এবির মান কত দেওয়া আছে, 26, বিসির মান দেওয়া নাই। তাহলে আমরা যদি এখানে আর গুণ করে দেই, বিসি আর 1 গুণ করে দিলে বিসি, আর 26 আর √3 গুণ করে দিলে 26√3। তাহলে আমরা ভূমি মান পেলাম কত, 26√3। এই হলো আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা 10 নম্বর প্রশ্নে বুঝতে পারছো। এখন দেখো হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলছে একটু খেয়াল করবা। 11 নম্বর প্রশ্ন বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। দেখো একটু আগে কিন্তু আমরা বলছিলাম একটা শব্দ চূড়া, চূড়া বলতে কি শীর্ষবিন্দুটা বোঝাচ্ছে। তাহলে এখানে বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে আমরা একটা গাছ আঁকি, মনে করি এই একটি গাছ, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। পাদদেশ তো এটা, পাদদেশ থেকে 20 মিটার দূরে গেলাম, 20 মিটার দূরে কি পেলাম, একটা স্থান পাইলাম, সি বিন্দু একটা মনে করো পাইলাম। এটা বলছে কি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের কোনো বিন্দু কি সি ধরলাম, আর সেই বিন্দুতে কি বলছে, গাছটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। গাছটির চূড়া নিচ্ছি এটা, তাহলে গাছটির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। তার উদ্দীপকটা মোট কথা হচ্ছে, আমরা যদি এই অধ্যায়ের প্রশ্নগুলো করতে চাই, অবশ্যই অবশ্যই আমরা এই বাংলা কথাগুলো বুঝতে হবে। সেই বাংলা কথা অনুসারে কিন্তু চিত্র হবে, সেই চিত্র থেকে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে বাংলা কথাটা যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক তুমি ভালো পারবে না। তাহলে অবশ্যই বাংলা কথাগুলো কিভাবে হচ্ছে, এই বাংলা কথাগুলো থেকে কিভাবে চিত্র আসছে, এটা খুবই জরুরি, এই জায়গাটা খুবই জরুরি। তাহলে এখানে বলছিল কি, আবার একবার বলি, একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে, সরি একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থানে গাছটির চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তাহলে মনে করলো আমরা এই একটি গাছ, সেই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে গেলাম, একটা স্থান পেলাম, সেই স্থানে গাছটির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। সেই স্থানে গাছটির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে মনে করি এই একটি গাছ, সেই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে গেলাম, দূরে গিয়ে একটি স্থান পেলাম, সেই স্থানে গাছটির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গাছটির উচ্চতা কত। তাহলে গাছটির উচ্চতা কোনটা, এটাই গাছটির উচ্চতা। তাহলে আমরা যদি লম্বভূমি অতিভুজ এখানে নির্ণয় করি, তাহলে এখানে হবে এটা, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিয়োগফল এটা কি অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। আর সূক্ষ্মকোণের বিয়োগফল এটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। আর বাকি এটা আছে আমাদের কি ভূমি। তাহলে এখানে একটু খেয়াল করবা, কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, বার করতে বলছে কি লম্বের মান। তা লম্ব আর ভূমি আবার আমরা জানি কি, লম্ব আর আমরা ভূমি কি জানি, লম্বভূমি ট্যান থিটা, লম্বভূমি কি জানি আমরা, ট্যান থিটা। তাহলে আমরা লিখবো এইভাবে যে এবিসি ত্রিভুজ, কি লিখবো আমরা, এবিসি ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, এই লাইনটা কি লিখবো আমরা, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে ট্যান থিটা সমান কি জানি, লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা সমান কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে আবার লিখবো আমরা কি, ট্যান থিটা, থিটা মান কত ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, লম্ব কত এখানে এবি, তারপর ভূমি কত এখানে বিসি। তাহলে এখানে আমরা লিখবো ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান হচ্ছে √3। এবি মান দেওয়া আছে না, কিন্তু বিসি মান দেওয়া আছে কত 20। যদি আমরা এটা আর গুণ করে দেই, এই √3 সিঙ্গেল আছে, তাহলে এর নিচে কত আছে 1 আছে, এবি আর 1 গুণ করে কি হবে, এবি আর 20 আর √3 গুণ করে দিলে কত 20√3। এই হলো আমাদের এবির মান, অর্থাৎ গাছটির, অত আমরা লিখে ফেলবো এখানে গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা কত 20√3 মিটার। তাহলে আমরা শিখলাম 11 নম্বর প্রশ্ন। তাহলে আমরা পরপর শিখলাম 10 নম্বর এবং 11 নম্বর। এখন আমরা শিখবো হচ্ছে 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটাই বলা হচ্ছে, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। কি বলছে এখানে, 18 মিটার একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে ধরে নিলাম আমরা একটা মই, কত সে মইটা কত 18 মিটার। মইটা কিন্তু আমরা খাড়া করেও দিতে পারতাম, কিন্তু আসলে মই খাড়া করা যাবে না। বলছে কি মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ করলে অবশ্যই কিন্তু এই মইটা হেলে যাবে। যদি 90 ডিগ্রি বলতো তখন খাড়া থাকতো। বললো কি 18 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। তাহলে আমাদের দেওয়াল হবে কত ডিগ্রি, সরি দেওয়াল হবে আমাদের এবি।
একটু খেয়াল করবে আবার এই প্রশ্নটা, যে 18 মিটার একটা মই, এটা একটা কি 18 মিটার একটা মই ভূমির সাথে, এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি দেওয়ালের ছাদ কি স্পর্শ করছে। এটা হচ্ছে 18 মিটারটা একটা মই। তাহলে 18 মিটার একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। তো আমরা এই ত্রিভুজটাতে কি দেখা যাচ্ছে, এবিটা একটা দেওয়াল, আর আমরা এখানে এসিটা হচ্ছে কি, এসিটা হচ্ছে মই। প্রশ্ন কি বলছে এখানে, প্রশ্ন বলছে দেওয়ালের উচ্চতা। তাহলে দেওয়ালের উচ্চতা কোনটা, এটা হচ্ছে দেওয়ালের উচ্চতা। তাহলে এখানে একটু খেয়াল করবা, যে যদি আমরা লম্বভূমি অতিভুজ বের করি, তাহলে এটা হচ্ছে সমকোণ, তাহলে আমাদের এটা কি 18 মিটার মইটাই হচ্ছে আমাদের এখানে অতিভুজ, 18 মিটার মইটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ। আর শুক্রাণু বিয়াদ বাহু এটা কি আমাদের কি লম্ব, আর এখানে থাকতেছে আমাদের কি ভূমি। তাহলে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে বিষয়টা, যে অতিভুজের মান দেওয়া আছে, বাই করতে বলছে কি দেওয়ালের উচ্চতা বা লম্ব। তার অতিভুজ আর লম্ব সম্পর্কে আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি, কি জানি, লম্ব আর অতিভুজ সাইন থিটা। তাহলে আবার আমরা লিখবো কি, যে এবিসি ত্রিভুজে লিখবো কি আমরা, এ বি সি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে কি লিখবো, লম্ব আর অতিভুজ জানি আমরা কি সাইন থিটা। কি লিখবো আমরা, সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটার মান কত ডিগ্রি, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আর লম্ব কত এখানে, লম্ব হচ্ছে আমাদের এ বি, অতিভুজ হচ্ছে কি এখানে এসি। তাহলে সাইন 45 মান আমরা কি জানি, সাইন 45 মান আমরা জানি 1/√2। আর এবির মান কত জানি আমরা, এ বি। আর এসি মান কি জানি আমরা, এসি মান জানি আমরা এখানে 18। তাহলে আমরা আগুন করে দিলে এ বি ইন্টু কি হবে √2 আর 18। তাহলে এখানে আমাদের পরের অংশটা দাঁড়ালো এ বি সমান কত, 18 ভাগ কত হবে √2। এই হলো আমাদের কি দেওয়ালের উচ্চতা, এই হলো আমাদের কি দেওয়ালের দেওয়ালের উচ্চতা। তাহলে দেওয়ালের উচ্চতা কত হলো 18 ভাগ √2। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার করতে পারো। এটা আমাদের কত নম্বর প্রশ্ন হলো, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো। তাহলে এর প্রতি দিয়ে আঁকার পরে আমরা দেখতে পারি কত, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে এখানে কি, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। একটু খেয়াল করবা, একটি ঘরের ছাদের, একটি ঘরের কি বলছে ছাদের, একটি ঘর, তাহলে ঘরের কি থাকে, মেঝে থাকে আর কি থাকে, ছাদ থাকে, মেঝে থাকে আর কি থাকে, ছাদ থাকে। তাহলে একটু খেয়াল করো, যে একটি ঘরের ছাদের ধরলাম আমরা, এটা হচ্ছে ছাদ, এটা ধরলাম আমরা কি এবি একটি ছাদ, তার কি ধরলাম আমরা কি মেঝে, ধরলাম আমরা কি সিডি, সিডি হচ্ছে কি মেঝে। এখানে বলছে কি একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটি ঘরের ছাদের কোনো, ছাদটা কি পুরোটা তো এবি, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তার মানে হচ্ছে কি এবিরই কোনো একটা অংশে আমরা ধরলাম একটা পি একটা বিন্দু। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো একটি বিন্দুর ধরলাম আমরা কিউ, ভূতলস্থ একটি বিন্দু ধরলাম কিউ, তারই অবনতি কোণ, অবনতি কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি। আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে অবনতি কোণ কাকে বলে। অবনতি কোণ হচ্ছে ভূমির সাথে ভূমির নিচে, ভূমির সাথে ভূমির নিচে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। একটু খেয়াল করো, এই প্রশ্নটা কি বলছিল, যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তা ছাদের কোনো বিন্দুতে তার মানে ওই বিন্দুতেই কোনটা উৎপন্ন করবে, ছাদের কোনো বিন্দুতে মানে ওই বিন্দুতেই কোনটা উৎপন্ন করবে। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর, তাহলে কোন বিন্দু সেটা দিলাম আমরা কি বিন্দু, সেই কি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। কারণ প্রশ্নে বলা হচ্ছে এই ঘরটার কি উচ্চতা কত, এই ঘরটার কি উচ্চতা কত, তাহলে এই ঘরটার উচ্চতা আমরা এখানেও দিতে পারি, আমরা ঘরটার উচ্চতা কিন্তু এখানেও দিতে পারি যে এটাই ঘরের উচ্চতা, এটাই ঘরের কি উচ্চতা, অথবা আমরা এই পাশেও দিতে পারি যে এটাই ঘরের কি উচ্চতা। তাহলে একটু খেয়াল করবা, যদি এটা হয় তাহলে আমরা ধরলাম এটা এম বিন্দু, এটা ধরলাম কি আর বিন্দু। তাহলে ঘরের উচ্চতা যদি আমরা এই ত্রিভুজটা ধরে করি তাহলে আমাদের কি দরকার, পিএম বের করতে হবে। আর যদি এই ত্রিভুজটা ধরে করি তাহলে আমাদের কি বের করতে হবে, আর কিউ বের করতে হবে। এখন কথা হচ্ছে স্যার, যদি আমরা এই ত্রিভুজটা ধরে করি তাহলে এখানে আছে 20 মিটার, কিন্তু এখানে তো সূক্ষ্মকোণের মান নাই, কিন্তু এই ত্রিভুজে দেখো অতিভুজও আছে এবং কি সূক্ষ্মকোণের মান আছে, তাহলে খুব ইজিলি আমরা আর কিউ বের করতে পারবো। কিন্তু যদি তোমরা চাও যে আমরা এই ত্রিভুজ দিয়ে বের করতে পারবো, বের করবো, তাও সম্ভব। কেন সম্ভব, তোমরা এর জন্য তোমাদের আরেকটু জ্যামিতির কোন একটা অংশ শিখতে হবে। সেটা হচ্ছে কি, আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে তার একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে তার কি হয়, একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এটার এই একান্তর কোণ এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে এই ঘরের ছাদ হচ্ছে এবি, ঘরের মেঝে হচ্ছে কি সিডি, তাহলে এবি আর সিডি মোটামুটি একটা সমান্তরাল সরলরেখা, আর যার পি কিউ হচ্ছে কি ছেদক,
পি কিউ হচ্ছে কি ছেদক, তাহলে নিশ্চিত বলা যাচ্ছে যে এ পি কিউ কোনটা আর পি কিউ এম কোনটা পরস্পর একান্তর কোণ। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এখন এই ত্রিভুজ নিয়েও আমরা ঘরটির উচ্চতা বের করতে পারবো, বা এই ত্রিভুজ নিয়েও আমরা এই ঘরটির উচ্চতা বের করতে পারবো। তাহলে আমরা কাজ করি, এই নিচেরটা নিয়ে কাজ করি। তাহলে পি কিউ এম ত্রিভুজে আমরা কি লিখবো? পি কিউ এম ত্রিভুজ এ, পি কিউ এম ত্রিভুজে একটু খেয়াল করো কি দেওয়া আছে। এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। এটা হচ্ছে কি অতিভুজ দেওয়া আছে। অতিভুজ বাইর করতে হবে লম্ব। তা অতিভুজ আর লম্বের আমরা ত্রিকোণমিতিক অনুপাত কি জানি? আমরা লিখবো পি কিউ এম ত্রিভুজে, পি কিউ এম ত্রিভুজে কি লিখবো? ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে লম্ব আর অতিভুজের আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি, সাগরে লবণ আছে। তার মানে আমরা কি লিখবো? সাইন থিটা। সাইন থিটার সমান কি লিখবো? লম্ব ভাগ ভূমি লিখে ফেলবো। সরি, লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে একটু খেয়াল করো, সাইন কি হলো? এখানে থিটা, সূক্ষ্মের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। লম্ব কত? এখানে লম্ব হচ্ছে কি পি এম, আর অতিভুজ কোনটা? এখানে পি কিউ। তাহলে সাইন 30 এর মান আমরা জানি মুক্ত কত? 1/2 হাফ। তাহলে পি এম কত জানি? এখানে পি এম এর মান দেওয়া নাই, কিন্তু পি কিউ এর মান দেওয়া আছে। পি কিউ এর মান কত দেওয়া আছে? 20। তাহলে আমরা যদি আর গুণ করে দেই, পি এম আর 2 গুণ করে দিলে কত হবে? 2 পি এম, আর এখানে থাকবে 20। আর যদি আমরা পি এম যদি আমরা ফ্রি করে নেই, পি এম সমান কত হবে? 20 ভাগ 2 সমান কত হচ্ছে? 10। তাহলে আমরা দেখলাম যে ঘরটির উচ্চতা কত বের হলো? ঘরটির উচ্চতা বের হলো 10 মিটার। ঘরটির উচ্চতা কত বের হলো? 10। তাহলে এটা আমাদের প্রশ্ন হলো, প্রশ্ন নাম্বার হলো কত? যে 13 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? সরি, এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। এটা আমাদের অ্যান্সার হলো আমাদের 13 নম্বর প্রশ্ন। এখন আমরা শিখবো 14 নম্বর প্রশ্ন। দেখো একটু খেয়াল করো, মনোযোগের সাথে এই ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ কোন রকমের গণিতে আর ভয় থাকবে না। কিন্তু এই অঙ্কগুলোর পাশাপাশি তোমাদের অবশ্যই এগুলো নোট করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু এই অঙ্কগুলো শুধু ভিডিও ক্লাস দেখলেই কোনো কাজ হবে না। তাহলে এখন আমরা প্রশ্ন নম্বর করবো হচ্ছে 14 নম্বর প্রশ্ন। কত নম্বর? 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা একটু পড়ে শোনাই তোমাদের। 14 নম্বর হচ্ছে, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত? তার আগে একটু তোমাদের মনে করে দেই, আমরা যে প্রথম বেসিক ক্লাসটা করছিলাম, সেই বেসিক ক্লাসে দেখো তো তোমাদের কাছে কিন্তু এরকম একটা ম্যাথ ছিল, এরকম একটা চিত্র ছিল, যেখানে এ, এখানে বি ছিল, এখানে সি ছিল, এখানে ডি ছিল। এখানে কোন একটা কোণের মান দেওয়া থাকতো, আর এখানেও একটা কোণের মান দেওয়া থাকতো, আর এই অংশটার মান দেওয়া থাকতো। মনে কিছু একটা মান মনে করো 32 দেওয়া ছিল। তারপর কিন্তু এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারছিলাম, এইচ এর মান বের করতে পারছিলাম, তারপর এসি বার করতে পারছিলাম, এবং কি এডিউ বার করতে পারছিলাম। তাহলে তোমরা এই ক্লাসটা তারাই ভালো বুঝবা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো। এই জন্য এই ক্লাসটা বোঝার জন্য তোমরা অবশ্যই আগের ক্লাসটা ভালো করে দেখো, তাছাড়া কিন্তু এই ক্লাসটা তোমরা ভালো বুঝতে পারবে না। আমরা এইরকম চিত্র থেকে খুব সুন্দর করে এখানে এক্স এর মান, বিসির মান, এখানে এবির মান, এসির মান, এডির মান বের করে নিয়েছিলাম। তাহলে এখন দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে করব। আমরা এখানে 14 নম্বর প্রশ্ন বলছে কি, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ভূতলের কোন স্থানে এটি স্তম্ভ, আমরা আগে স্তম্ভটা নিয়ে নেই। ধরলাম আমরা স্তম্ভ, ধরলাম আমরা কি এই যে এবিটি একটি স্তম্ভ। ভূতলের কোন স্থানে, ভূতলের কোন স্থানে, স্থান ধরলে আমরা কত? সি। ভূতলের কোন স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাই বলছে, যে বলছে কি ভূতলের কোন স্থানে একটি মিনারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। ওই স্থান থেকে কি বলছে? ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে যদি আমরা 25 মিটার কি যায় পিছিয়ে যাই, তাহলে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি। মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি। তো কথাটা কি বুঝলাম? এখানে বললাম এটা হচ্ছে কি স্তম্ভ, এটা কি আমাদের স্তম্ভ, এটা হচ্ছে আমাদের স্তম্ভ। আর ভূতলস্থ বিন্দু একটা সিউ একটা ডি। প্রথম বলছিল কি যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গেলাম, সেই স্থানে মিনারটা শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তারপর বললো কি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলাম, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলাম, তাহলে মিনারের শীর্ষের উন্নতি কোণ কত দাঁড়ায়? 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে কি এখানে স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভটাই এখানে কোথায়? এইচ। এটা প্রশ্ন দেখো বাইর করতে বলছি এখানে কি স্তম্ভটির উচ্চতা, স্তম্ভ কত কথা? এইচ। আর এটা আমরা কি ধরছিলাম? এক্স। যদি তোমরা আমার প্রথম ভিডিওটা করে থাকো তাহলে অবশ্যই এটার অ্যান্সার করতে পারবা। তবুও আমি এই অ্যান্সারটা এখানে করে দিচ্ছি। তাহলে আমরা কি করতাম আগের ভিডিওটাতে? কি করছিলাম যে এই যে ছোট যে ত্রিভুজটা আছে
সেই ছোট ত্রিভুজটা নিয়ে আমরা ম্যাথ করছিলাম, একটা সমীকরণ ছিল, তারপর এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপর আরেকটা সমীকরণ হবে, এই দুটো সমীকরণ থেকে আমাদের এই এইচ এর মানটা বার হবে। তবু আমি একবার করে দিচ্ছি এখানে, দেখো এই এসিবি ত্রিভুজে ত্রিভুজে এসিবি ত্রিভুজে আমরা কি লিখবো, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে এখানে লম্ব আর হচ্ছে কি ভূমির সম্পর্ক। তাহলে তুমি কি লিখবা যে tan থিটা সমান হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। তার tan থিটার মান কত 60 ডিগ্রি, লম্ব কত এখানে এ বি আর ভূমি কত এখানে বিসি। তার tan 60 এর মান কত এখানে √3 আর এবি মান কত এখানে এইচ, বিসি মান কত এখানে এক্স। যদি আমরা এটা আর গুণ করে দেই তাহলে এইচ মান কত হলো x√3, এটা আমাদের হলো 1 নম্বর সমীকরণ। এটা একটা প্যাটার্নের মতো মনে রাখবা। তারপরে এখন আমরা করবো কি এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব। সম্পূর্ণ ত্রিভুজটা পুরোটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। তার লম্ব ভূমি আবার আমরা কি লিখবো, লম্ব ভূমি আমরা লিখবো tan থিটা। কি লিখবো আমরা কোন ত্রিভুজে, এবার এডিবি ত্রিভুজে। এবার লিখবো আমরা কি এডিবি ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে কি লিখে ফেলবা tan থিটা সমান কি লিখবা লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে tan থিটার মান কত, থিটার মান হচ্ছে এখানে তোমার 30 ডিগ্রি, লম্ব কত লম্ব এবি, ভূমি হচ্ছে কি তোমাদের ডিসি প্লাস সিবি। tan 30 এর মান কত 1/√3 আর এবি মান কত এখানে এইচ, ডিসি মান কত 25 আর বিসির মান কত হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এটা আর গুণ করে দেই, আর গুণ করে দিলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত h√3, কি দাঁড়াচ্ছে এখানে h√3 আর এর পাশে দাঁড়াচ্ছে কত 25 প্লাস হচ্ছে এক্স। তাহলে এখানে এইচ এর মান কত, এইচ এর মান দেওয়া আছে এখানে x√3 এক নম্বর সমীকরণে। তো আমরা কি লিখবো এখানে x√3 গুণ কত হবে এখানে √3 গুণ কত হলো 25 প্লাস হচ্ছে এক্স। তাহলে আমরা যদি একটু গুণ করে দেই √3 তে গুণ হয় 3, এই √3 তে গুণ করলে কত হয় 3 আর x গুণ করলে কত হয় 3x আর এখানে তাহলে কত 25 প্লাস কত হলো x। তাহলে এই x টা যদি এই পাশে আসে প্লাস এই পাশে আসে মাইনাস হবে, তাহলে 3x থেকে একটা বাদ দিলে কত হবে 2x সমান কত হবে 25। তাহলে এখানে x যদি আমরা 3 করে নেই তাহলে 25 ভাগ কত হচ্ছে 2, কত হচ্ছে আমাদের 12.5। এই 12.5 হচ্ছে আমাদের কি x এর মান। কিন্তু আমাদের তো এখানে x এর মান চাইনি, বলছে কি স্তম্ভটির মান কত। স্তম্ভ আমরা ধরে নিয়েছিলাম কি এখানে এই স্তম্ভ ধরে নিয়েছিলাম কি আমরা, তাহলে এইচ। তাহলে আমরা সুন্দর করে যদি এই x এর মানটা এখানে বসিয়ে দেই, দেখো এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই h এর মানটা বাইরে হবে। তাহলে আমরা কি লিখবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখবো 1 নং সমীকরণ ছিল এখানে কি h মান হচ্ছে x√3। তাহলে এখানে আমরা কত পেলাম এখানে পেলাম আমরা 12.5। তাহলে আমরা কি লিখবো এখানে 12.5√3, এটা হলো আমাদের গাছটির স্তম্ভের মান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ম্যাথটা। তাহলে এখন দেখো এই অনুরূপ ভাবে আরেকটি ম্যাথ আমরা করব 15 নম্বর। দেখো 15 নম্বরটা আমি করে দেবো না তোমাদের, শুধু জাস্ট প্রশ্নটা পড়ে বুঝে দেবো, তোমরা একা একাই করতে পারবা। একটু খেয়াল করো, এখানে বলছে একটি স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষে উন্নতি কোণ 45 থেকে 60 হয়। মনে করো এখানে একটা স্থান, এই স্থান থেকে আমরা যদি মিনারের দিকে কিছু দূর যাই তাহলে সেই মিনার উন্নতি কোণ কত হয় 50 থেকে কত হয় 60 হয়। তার মানে আমি যেখানে ছিলাম এখানে 45 ডিগ্রি মিনারের সাথে কোণ উৎপন্ন করছে, কিন্তু যতই আমি মিনারের দিকে এগিয়ে যাব ততই মিনারের উন্নতি কোণটা বৃদ্ধি পেতে থাকবে। খেয়াল করো একটু, তাহলে বুঝতে পারবা। মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে মিনারটা আছে মনে করো এটা, মনে করো সিডি হচ্ছে আমাদের কি মিনার। তাহলে একটা স্থান থেকে মিনারের দিকে আমি কি করবো এইরকম করে এগিয়ে যাবো। তাহলে আমি যদি একটি স্থান থেকে মিনার দিকে এগিয়ে যাই তাহলে আমি যেখানে প্রথম ছিলাম সেখানে মিনারের উন্নতি কোণ ছিল কত 45 ডিগ্রি, এখানে কত ডিগ্রি ছিল 45 ডিগ্রি। যতই আমি মিনারের দিকে যাবো ততই আমার কি উন্নতি কোণের মান কি হবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে বললো কি একটি স্থান থেকে মিনারের দিকে কিছু দূর গেলে মিনারের শীর্ষে উন্নতি কোণ 45 থেকে 60 হয়। তার মানে আগের জায়গায় 45 ছিল আর এগিয়ে যাওয়ার পর যে বিন্দুতে গেছে ওই বিন্দুতে তোমার হচ্ছে 60 হয়েছে। তাহলে মিনার শীর্ষ উন্নতি কোণ কত ডিগ্রি হলো এখানে আসা 60 ডিগ্রি হলো। তাহলে এই বিন্দুটা আমরা ধরে নেই এম। তাহলে একটু খেয়াল করবে এখানে আরেকবার দেখো, এটা হচ্ছে মিনার, সিডিটা হচ্ছে কি মিনার। তাহলে একটু খেয়াল করবা যে এটা ছিল প্রথম স্থান যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এখানে বললো কি একটি স্থান থেকে মিনারের দিকে কিছু দূর গেলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 45 থেকে 60 হয়। তাহলে 45 নিশ্চয়ই আগে ছিল, পর যখন কিছু দূর যাওয়ার পর কি হয়েছে সেখানে কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি। তাহলে গেছে কতটুকু গেছে এখানে তোমার
হচ্ছে 60 মিটার এগিয়ে গেছিলে, কত মিটার এগিয়ে গেছে, এখান থেকে তোমার 60 মিটার এগিয়ে আসলে, একটি স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দু কোণ 45 থেকে 60 হয়। একটু খেয়াল করবা, এই প্রশ্নগুলো কিন্তু বিশেষ যেটা কথা সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমার বুঝতে হবে, বুঝতে পারলে তুমি খুব ইজিলি এই ম্যাথগুলো করতে পারবে, খুব ম্যাথগুলো খুবই সোজা। তাহলে এখানে কি করবে তুমি, যে একটি স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষে উন্নতি কোণ 45 থেকে 60 হয়। তারপরে মিনারের শীর্ষ কোণটা সি বিন্দু, কোথায় সে কোণ উৎপন্ন করবে, ভূমিতে এই বিন্দু, এবং কি কিছু দূর গেলাম সেখানে পেলাম হচ্ছে এম বিন্দু। তাহলে এই বিন্দুতে 45 ডিগ্রি উৎপন্ন করছে আর এম বিন্দু কত ডিগ্রি উৎপন্ন করছে, 60 ডিগ্রি। এখন যদি আমরা প্রশ্নটা চলে যাই, দেখো তো একটু খেয়াল করো তো, আগের চিত্রটার মধ্যে কি এখানে একটা চিত্র হয়েছে না, তার আগের চিত্রটাতে কিন্তু আমরা এমডি বার করতে পারছিলাম, সিডি বার করতে পারছিলাম, সিএম বার করতে পারছিলাম, বা এসিও বার করতে পারছিলাম। দেখি আসলে এখানে কি বার করতে বলছে, এখানে বলছে মিনারের উচ্চতা, আবারও বলছে কি মিনারের উচ্চতা বার করতে বলছে। মিনারের কোনটা, এটা উচ্চতা, তো আমরা আবার কি আমরা যদি এটা এক্স ধরে নেই, যদি আমরা এই ধরে নেই, তাহলে সুন্দর করে কিন্তু আমরা এক্স এর মান প্রথমে 1 নং সমীকরণ দেবো, পর আবার 2 নং সমীকরণ থেকে এক্স এর মানটা বের হবে, সেই এক্স এর মান যদি আমরা এই 1 নং সমীকরণে বসে দেই, তাহলে সুন্দর করে কিন্তু আমরা এইচ এর মান বের করতে পারবো। যদি তোমরা, আমার বিশ্বাস তোমরা এই ম্যাথটা আগে আগে করতে পারবা যদি আগের ম্যাথটা বুঝে থাকো, এটা 14-15 নম্বর ম্যাথ, যদি 14 নম্বরটা তোমরা বুঝে থাকো। তাহলে এখন দেখো আমি 16 নম্বর প্রশ্নটা তোমাদেরকে বুঝে দিচ্ছি। তাহলে এখন আমরা শিখবো 16 নম্বরটা। 16 নম্বর ম্যাথটাও দেখো এইরকমই হবে, একটু খেয়াল করো। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার কত, টাওয়ারের উচ্চতা এবং কি নদীর বিস্তার কত। একটি নদীর তীরে কোনো একজন লোক স্থানে দাঁড়িয়ে, দেখো একটু খেয়াল করবা, নদী বলছে, নদী, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কিছুদিন পর একটা নদী আছে, আমি নদীর এক পারে দাঁড়িয়ে আছি, ওই পাশে এই মাঝখানে নদী আছে, নদীর পাশে কি আছে, একটা টাওয়ার আছে। তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর যে নদীটা যে ওখানে আছে, ওই টাওয়ারের শীর্ষ উন্নতি থেকে, টাওয়ারের শীর্ষবিন্দু থেকে আমার এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি, এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন স্থান থেকে যদি আমি পিছিয়ে যাই কত মিটার, 32 মিটার পিছিয়ে যাই, তাহলে উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি। একটু খেয়াল করো, মনে করো একটা নদী আঁকি, আমরা নদী আঁকি, নদীটা কেমন, এটা একটা নদীর একটা পার, নদীর এপার আর একটা এপার, একটু খেয়াল করবা তোমরা, নদীর এপারে আমি এখানে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি আমি, এখানে, এখানে দাঁড়িয়ে আছি, নদীর এক পারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখলাম যে ঠিক সোজাসুজি, ঠিক সোজাসুজি অপর তীরে, অপর তীরে কি আছে, একটা কি টাওয়ার আছে, একটা কি টাওয়ার আছে, ধরলাম আমরা এই বিসিটা হচ্ছে টাওয়ার। নদীর এক স্থানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে ঠিক সোজাসুজি অপর তীরে কি আছে, একটা টাওয়ার আছে, একটা কি আছে, টাওয়ার আছে। সেই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, সেই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত এখানে দেওয়া আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর বলছে কি ওই স্থান থেকে যদি আমি, ওই স্থান থেকে যদি আমি 32 মিটার পিছিয়ে যাই, কত মিটার, 32 মিটার পিছিয়ে যাই, তাহলে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি। একটু খেয়াল করবে তোমরা প্রশ্নটা, দেখো চিত্রটা কিন্তু আগের মধ্যেই হয়েছে। আবার একটু বলি, দেখো নদী ছিল, নদী আমরা ধরলাম এই যে, মনে করো এম আর, মনে করো আর এখানে ধরলাম মনে করো সি কিউ, এম আর সি কিউ নদীর দুটি পার, নদীর দুটি কি পার, বা ধরো এর এই মাঝখানে এই জায়গাটা নদী ধরো। তাহলে আমরা ধরলাম যে নদীর এক পারে আমি দাঁড়িয়ে দেখলাম যে ঠিক সোজাসুজি অপর তীরে, ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ার আছে, বিসিটা কি একটা, সে টাওয়ার, সেই টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ কত দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে এখানে, 60 ডিগ্রি। তারপর বললো কি ওই স্থান থেকে যদি আমি 32 মিটার পিছিয়ে যাই, 32 মিটার পিছিয়ে যাই, তাহলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি হয় এখানে, 30 ডিগ্রি। এখন প্রশ্ন কি জানো, প্রশ্ন এখানে দুটো প্রশ্ন, এক হচ্ছে নদীর বিস্তার, নদীর বিস্তার কি বলা হয়, নদীর প্রস্থটাই হচ্ছে নদীর বিস্তার, নদীর প্রস্থটাই এখানে কি নদীর বিস্তার। নদীর প্রস্থ কোনটা, এটা, নদীর তো দৈর্ঘ্য অসীম আর প্রস্থ কি এখানে সসীম দেওয়া হচ্ছে। তাহলে এখানে নদীর বিস্তার কোনটা আমরা ধরে নিলাম এক্স, আর টাওয়ার উচ্চতা কত ধরলাম আমরা এইচ। তাহলে একটু আগে কিন্তু এরকম একটা প্রশ্ন সমাধান করে যাচ্ছি, যে এরকম যদি চিত্র হয় তাহলে প্রথমে আমরা কি করবো, একটা সমীকরণ দিয়ে এক্স এর সমীকরণ দিব, পরে একটা সমীকরণ দিলেই আমাদের কি এক্স এর মান বার হবে। তারপর এক্স এর মানটা যদি এক নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কি এইচ এর মান পাবো। তাহলে আমরা কি নদীর বিস্তারও পেলাম, এটা হচ্ছে আমাদের কি নদীর বিস্তার, এই এক্সটা হচ্ছে কি নদীর বিস্তার, এক্সটা হচ্ছে কি নদীর বিস্তার, আর এটা হচ্ছে আমার কি টাওয়ারের উচ্চতা, এটা হচ্ছে কি আমাদের টাওয়ারের উচ্চতা। তাহলে সুন্দর করে আমরা এক্স মান বার করবো, এক্স মান বার করলে আমাদের নদীর বিস্তার বের হবে, আর যদি আমরা এইচ মান বের করতে পারি তাহলে আমাদের টাওয়ারের উচ্চতা বের হবে। তাহলে দেখো আমাদের মোটামুটি 14, 15, 16 নাম্বার প্রশ্নগুলো কিন্তু একই কোয়ালিটির,
একটা বুঝতে পারলি আমরা 14, 15, 16 তিনটা ম্যাথই খুব সুন্দর করে করতে পারবো। তাহলে এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা খুব সিম্পল হবে। দেখো একটু খেয়াল করো, এখানে বলছে 17 নম্বর ম্যাথটাতে বলছে কি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু খেয়াল করবা, অনেক সময় কি করি আমরা, দেখো যখন আমরা কলার গাছ থেকে কলা পারি, কলা কিভাবে পারি জানো? কলার নিচের কোনো অংশে আমরা মানে কোনো কোনো বাঁশ জাতীয় কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে ওই কলা গাছটা ভেঙে দেই, তখন দেখা যায় যে কলা গাছটা সম্পূর্ণ ভেঙে না গিয়ে বাঁকাভাবে পড়ে যায় ভূমিতে। কিভাবে সে বিষয়টা একটু খেয়াল করবা, যে 64 মিটার লম্বা একটা খুঁটি নিলাম আমরা, ধরলাম এটা কি এবিটা হচ্ছে কি আমাদের এখানে 64 মিটার লম্বা একটা খুঁটি, 64 মিটার লম্বা একটা খুঁটি বা কলা গাছ বা কোনো একটা গাছ মনে করো, সেই 64 মিটার খুঁটিটার কিছু অংশ ভেঙে গেছে। মনে করলাম এই সি বিন্দুতে ভাঙছে এই অংশটা। একটু খেয়াল করবা কি বলছে এখানে, 64 মিটার লম্বা একটা খুঁটির কিছু অংশ ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই ভাঙা অংশটা পুরোপুরি গাছ থেকে বিচ্ছিন্ন হয়নি, পুরোপুরি গাছ থেকে কি হয়নি, বিচ্ছিন্ন হয়নি, এই গাছটা এখানে ঝুলেই আছে। তা ঝুলে আছে কিভাবে, ঝুলে থেকে সে ভূমিতে যা পড়ছে, এই বিন্দুটা আছে না, এই সি এর এই বিন্দুটা ওখানে আর নাই, ভূমিতে পড়ে গেছে। ভূমিতে পড়ে কোথায় যাচ্ছে, মনে করো এই ডি বিন্দুতে যাচ্ছে। কিন্তু ভূমিতে আসার পর এখানে একটা তো কোণ উৎপন্ন করে ভূমির সাথে, তার ভূমির সাথে কোণটা উৎপন্ন করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ভূমির সাথে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন একটু আবার একবার বলি, দেখো মনে করি এই বিটা হচ্ছে একটা গাছ, 64 মিটার একটি খুঁটি, এখানে দেওয়া আছে একটা খুঁটি। মনে করি এবি একটি 64 মিটার খুঁটি, সেই খুঁটিটা সি বিন্দুতে ভেঙে গেছে কোনটা, এসি অংশ। সেই ভাঙা অংশটা বিচ্ছিন্ন না হয়ে, গাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে গাছের সাথে কি ঝুলে আছে, এই ঝুলন্ত এই অংশটাই এই ভূমির সাথে কি গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে এই খুঁটিটির ভাঙা অংশ, তার ভাঙা অংশ কোথায়, এখানে এসি। তাহলে আমরা যদি সুন্দর করে এই এসি মানটা বার করি তাহলে আনসার বের হবে। কিন্তু এখন কথা হচ্ছে এই এসিটা তো এই ত্রিভুজের বাইরে, এই ত্রিভুজের বাইরে, আসলে ত্রিভুজের বাইরে নয়। যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো এই এসিটাই ভাঙিয়ে তো এখানে পড়ে গেছে, তার মানে এসিটা যতটুকু দৈর্ঘ্য হবে, এসিটা এখানে যতটুকু দৈর্ঘ্য ছিল এই সিডির দৈর্ঘ্য কি ততটুকুই হবে না? এনএট খেয়াল করো, এই এসিটা ভাঙিয়েই তো পরে গিয়ে ভূমির সাথে গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এখানে এসিটার মান যদি আমরা এক্স ধরে নেই, তাহলে সিডির মান কত হবে, এক্স হবে। আর এই পুরোটা কত ছিল, এটা এই পুরোটা ছিল আমাদের এখানে 64 মিটার। কত মিটার ছিল, 64 মিটার। যদি এটা আমরা এক্স ধরে নেই তাহলে নিচের অংশটার মান কত হবে, 64 মাইনাস এক্স। তাহলে এখানে একটু খেয়াল করবা যে এই সমকোণী ত্রিভুজটা বি সি ডি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে কি 64 মাইনাস এক্স হচ্ছে লম্ব, আর আমাদের এই অতিভুজটা কত এখানে দেওয়া আছে এক্স। তার লম্ব আর অতিভুজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এখানে এক্স এর মান বার হবে, আর এক্স এর মানটা এখানে কি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। বুঝতে পারছো মনে হয়? তাহলে আমরা কাজ করবো কি, বি সি ডি ত্রিভুজে, কোন ত্রিভুজে, বি সি ডি ত্রিভুজ এ ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখে ফেলবো, সাইন থিটা। কি লিখে ফেলবো, সাইন থিটা। সাইন থিটা সমান কি লিখবো, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা লিখবো কি সাইন থিটা, সরি থিটা না লিখে মান একবার লিখে ফেলি। থিটা মান কত ডিগ্রি এখানে, 60 ডিগ্রি। লম্ব কোথায় এখানে, লম্ব হচ্ছে এখানে বিসি, আর অতিভুজ কোনটা এখানে ডিসি। তাহলে সাইন 60 মান আমরা জানি √3/2। অবশ্যই এই মানগুলো মুছে করে ফেলবা। আর বিসির মান কত হচ্ছে, বিসির মান দেওয়া হচ্ছে এখানে 64 মাইনাস এক্স, আর ডিসি মান দেওয়া হচ্ছে কত এখানে এক্স। যদি আমরা আর গুণ করে দেই তাহলে কত হচ্ছে এখানে x√3, আর এখানে কত হয় 64 দুগুণে 128, আর এখানে কত হয় 2x। যদি আমরা x এর মান বাই করবো তাহলে x গুলো এক পাশে করি, x√3 আর মাইনাস 2x এর পাশে কি আসবে প্লাস 2x, আর এখানে কত হলো 128। তারপর আমরা কি করবো, এখানে এক্সট্রা কমন নেবো। এক্সট্রা যদি কমন থাকবে কখন না, √3 প্লাস কত এখানে 2, আর পাশে কত হলো 128। যদি আমরা এক্সট্রা এখানে ফ্রি করি, এক্স সমান কত হবে 128 ভাগ কত হচ্ছে √3 প্লাস 2। তাহলে এখানে এইটার ক্যালকুলেশন করলে আমরা কারণ পাবো এক্স এর মান, আর এক্স এখানে কি ভাঙ্গা অংশ। মোটামুটি বুঝতে পারছো মনে হয় তোমরা? তাহলে একটু খেয়াল করবে এই অংশটা ক্যালকুলেট করতে হলে একটু খেয়াল করবা যে 128 দিয়ে ভাগ দিবা, তারপর ব্র্যাকেট দিয়ে এই হরটা উঠাবা। যদি ব্র্যাকেট দিয়ে এই হরটা না উঠাও তাহলে শুধু 128 সাথে √3 ভাগ হবে, পরে 2টা প্লাস হবে। যদি এখানে মনে করো তুমি ক্যালকুলেট উঠেছো কত 128 ভাগ দিছো, তারপর আবার √3 দিছো, তারপর প্লাস 2 দিছো, তাহলে কিন্তু এটা কেমন হবে জানো, প্রথমে এই ভাগ অংশটা কাজ করবে, তারপর প্লাস 2 হবে। কিন্তু এটা কিন্তু তেমনটা নয়, এখানে √3 সাথে 2 যোগ আছে, তারপর 128 ভাগ আছে। তাহলে তুমি ক্যালকুলেট দিবে কেমনে, 128 ভাগ দিয়ে তারপর লিখবে কি √3 প্লাস হচ্ছে কি 2, তাহলে তোমার সঠিক অ্যান্সারটা আসবে। তাহলে এখন দেখো পরবর্তী ম্যাথটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বরটা করতে বললে আমাদের এই অনুশীলনটি শেষ হবে। 18 নম্বর বলছে দেখো একটু খেয়াল করবা,
তাহলে একটু দেখো 18 নম্বরটা কি বলছে। 18 নম্বর বলছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এবার কি, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে সরে গেছে। একটু খেয়াল করবা কি বলছে এখানে, একটি গাছ ঝড়ে, মনে করো এরকম একটা গাছ আছে, সেই গাছটা ঝড়ে কি ভাঙ্গে পড়ছে, ভেঙে গেছে, কিন্তু এই ভাঙ্গা অংশটা আছে না, এবার ভূমিতে গিয়ে কোণ উৎপন্ন করেনি, এবার এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে সরে গেছে। একটু খেয়াল করবা যে মনে করো কি এখানে এ বি একটি গাছ, এই গাছের মনে করো এখানে সি বিন্দুতে ভাঙছে, সি বিন্দু কি হচ্ছে ভাঙছে, এই ভাঙ্গা অংশটা আছে না, এই ভাঙ্গা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে, ভাঙ্গা অংশটা কি এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ভাঙ্গা অংশটা গাছের গোড়া থেকে 12 মিটার দূরে সরে গিয়ে মনে করো ডি বিন্দুতে পড়ে গেছে। একটু খেয়াল করবা, মনে করলাম কি এই বিটা ছিল একটা কি গাছ, সেই গাছের ভাঙ্গা অংশ কোনটা, এসি, ভাঙ্গা অংশ কোনটা এই এসি, এই এসি ভাঙ্গা অংশটা, দণ্ডায়মান অংশ কোনটা, এই এসিটা হচ্ছে আমাদের কি ভাঙ্গা অংশ, এটা হচ্ছে কি ভাঙ্গা অংশ, এটা হচ্ছে কি ভাঙ্গা অংশ, আর এই সিডিটা হচ্ছে কি আমাদের, এই সিডি হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ, সিডি হচ্ছে কি দণ্ডায়মান অংশ, সিডিটা হচ্ছে কি দণ্ডায়মান অংশ। এটা খেয়াল করবা, এই ভিডিও একটা কি গাছ ছিল, সেই গাছের ভাঙে গেছে কি এসি, আর খাড়ায় আছে কি বা স্ট্যান্ড হয়ে আছে বা দাঁড়িয়ে আছে কোনটা বিসি অংশ, মানে দণ্ডায়মান অংশ, আর ভাঙে পড়ছে কি আমাদের এসি অংশ। এই ভাঙ্গা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে সরে গিয়ে একটি বিন্দুতে পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলা আছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, তার সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বলতে এখানে কত বোঝাচ্ছে, এসি এবং কি বিসি, এসি এবং কি বিসি। দেখো তো এসি কি এসিতে আছে না, এই এসি অংশটা কিন্তু এখানে চলে যাচ্ছে, ভাঙে পড়ে গেছে, কারণ এই এসি আগে ছিল দণ্ডায়মান, কিন্তু এসিটা ভাঙে গেছে, ভাঙে কি হচ্ছে এখানে পড়ে গেছে, তার মানে আমরা যদি এসি এক্স ধরে নেই তাহলে সিবিডির মান কত হবে, এক্স হবে। আর এই পাশের অংশটা হচ্ছে কি বিসি, তো বিসি আছে, তাহলে আমরা কি করব, এই সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য তখনই বের হবে যদি আমরা এই এসি মানটা বের করতে পারি, বিসির মানটা বের করতে পারি, আর বের করে যোগ করে দেই, তাহলে কি হবে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বাড়বে। কিন্তু আমাদের এসির মান বের করার প্রয়োজন নাই, যেহেতু এই এসির অংশটা ভাঙিয়ে কিন্তু এখানে পড়ে গেছে, তাহলে আমরা যদি ডিসি বের করতে পারি, সেই ডিসির মানটাই হবে কি এসির মান। তাহলে প্রথমে আমরা কি করব, এই সূক্ষ্মকোণটা ব্যবহার করে এই 12 ব্যবহার করে এই সিডি বের করব, তারপর বিসি বের করব, এই সিডি আর বিসি যদি যোগ করে দেই তাহলে আমাদের সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য বের হবে। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো, তোমরা অনেকেই ভাববা যে কি এই যে এই বিসি কে লম্ব ভাববা, বিসি কে কি ভাববা লম্ব ভাববা, কিন্তু এখানে আসলে বিসি লম্ব নয়। কিন্তু তোমাদের একটা মনে করে দেই, আমরা কিন্তু আগে বলছিলাম যে লম্ব ভূমি অতিভুজ কিভাবে বের করবো প্রথম ভিডিওতে, তাহলে যেহেতু এই 30 ডিগ্রিটা এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বৃহৎ লম্ব, তার মানে লম্ব কিন্তু আমাদের কিন্তু এটা, আর যেহেতু এটা সমকোণ বি তার মানে এটা অবশ্যই অতিভুজ, আর আমাদের কিন্তু এটা হচ্ছে ভূমি। তোমরা অনেকেই ভুল করে কিন্তু আবার এটাকে লম্ব হবে না, কারণ লম্ব আর ভূমি নির্ভর করে আমাদের সূক্ষ্মকোণের কাছে, যেহেতু এটা সূক্ষ্মকোণ দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অবশ্যই কি হবে লম্ব এখানে ডিবি হবে, ভূমি হচ্ছে বিসি হবে, আর অতিভুজ কি হবে ডিসি হবে। তাহলে সুন্দর করে তোমরা কি করবা, এই 30 ডিগ্রি ব্যবহার করে আর এই 12 ব্যবহার করে অতিভুজ বের করবে একবার, ভূমি বের করবে, ভূমি বের করবে একবার, অতিভুজ বের করা মানে কিন্তু আমাদের এসি বের হবে, ভাঙা অংশ বের হবে। তারপর ভাঙা অংশ আর এই দণ্ডায়মান অংশ যদি আমরা যোগ করে দিই তাহলে ইনশাআল্লাহ আমাদের কি হবে, অ্যান্সারটা বের হবে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের হবে। তাহলে মোটামুটি আমি আশা করি আমাদের আজকের এই ক্লাসটাতে 10 নম্বর অঙ্ক থেকে 18 নম্বর অঙ্ক পর্যন্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, যদি তোমরা প্রথম ভিডিওটা দেখে থাকো, প্রথম ভিডিওটা যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো আর ওগুলো যদি ম্যাথগুলো করে থাকো, তাহলে নিশ্চিত আজকের ক্লাসটা তোমরা ভালো বুঝতে পারবা এবং এই দ্রুত উচ্চতা অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সবগুলোই পারবা। তাহলে এর পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ নিয়ে আসবো আমি এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে, এই অধ্যায়ের কি সৃজনশীল নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো, আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবা শেখার জন্য। তোমরা যেভাবে শিখতেছো এটার জন্য অন্যজনও শিখতে পারে, এজন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।